অসাধারণ। আর একেবারে বোধহয় বলার অপেক্ষা রাখে না, বাঙালির জীবনে, আমাদের জীবনে, সকলের জীবনে এই বাদ্যি, এই ঢোল কিভাবে জড়িয়ে। সত্যজিৎ রায়, গুপি বাঘা ফিরে এলো, বাঘা বাইনের চরিত্রে রবি ঘোষ, আর বাঘা বাইনের ঢোল যিনি বাজিয়েছেন শ্রী অসীম সেনগুপ্ত। অসীম বাবুর সঙ্গে পরিচয়, গল্প, এগুলোই মূলত কিন্তু আমরা করব। কেমন আছেন? মোটামুটি ভালোই আছে। অবশ্যই ভালো থাকবেন, এই প্রার্থনা সব সময় থাকবে। খুব স্বাভাবিকভাবে চলে আসে আপনার সৃষ্টি, আপনার শিল্প, আপনার কর্ম কি করে যোগসূত্র তৈরি হলো এতদিন আগে বিশ্ব বরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে? পরিচয় হয়েছে সত্যি কথা বলতে অনুপ ঘোষালের মাধ্যমে। আচ্ছা। অনেকবারই ওনার বাড়ি গেছিলাম। তা যখন গুপি বাঘা ফিরে এলো ছবিটা হয়, তখন আমাকে আমাদের মিউজিক অ্যারেঞ্জার অলোকনাথ দে, আমাদের গুরুস্থানীয় লোক, ওনার অ্যাসিস্ট্যান্ট, উনি আমাকে বলেন বাজাবার জন্য। তা আমাকে পরীক্ষা নিরীক্ষা করলেন সত্যজিৎরা, করার পর আমাকে উনি বললেন ওনাকেই রাখা হোক, ওনার মধ্যে কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে। আচ্ছা। তা ওই আমার সূত্র। বাহ, আমি ভাবতেও পারিনি কোনোদিন। না না, অবশ্যই ভাবতে পেরেছেন, এবং সেই জন্যই বাঙালির জীবনের সঙ্গে যে জড়িয়ে রয়েছে, যে সুর, যে তাল আমরা ভুলতে পারি না, তার সঙ্গে অসীমবাবুর সৃষ্টি আমাদের অসীম আনন্দ দিচ্ছে এবং দিয়ে চলবেন, তা তো অবশ্যই করে। রবি ঘোষ যিনি হাতে তুলে নিয়েছেন, দেখা যাচ্ছে না অসীম বাবুকে, রবি ঘোষের সঙ্গে কথা হয়েছিল? আমার সাথে অনেক ভালোভাবে রিলেশনটা ভালো ছিল। আচ্ছা। কারণ আমার যেটা ফিল্ম ডিরেক্টর ছিল মানু সেন, 50 বছর আগে আমি প্রথম বাজাই বিরাজ বউ ছবিতে। বাহ। সেখানেই অনুপ ঘোষালের সাথে আলাপ, সেখানে রবি ঘোষের সাথে আলাপ, তারপরে রবি ঘোষের সাথে অনেক ছবিতে, যেটা ছবিতে আমি যেতাম, তো আমার সাথে খুব গল্প হতো। তা রবীন্দ্র বলছে এত তাড়াতাড়ি হাতটা চলে কী করে, আমার তো চলছে না। আমি ছোটোবেলা থেকে করলে চলতো, তো দেখতো প্রত্যেকটা রেকর্ডিং আসতো, কিন্তু রবিদা এসে হাতের ফিঙ্গারগুলো দেখতে আর খুব খুশি হতেন, আমিও খুব খুশি হতাম। আচ্ছা, এই যে ধরুন রেকর্ডিং, আসলে কি হয়, মানুষ নেপথ্যের গল্প শুনতে খুব ভালোবাসে, তো সেই জায়গা দাঁড়িয়ে এই যে ধরুন রেকর্ডিং হচ্ছে, তখন সঙ্গীত পরিচালকের উপস্থিতি, সঙ্গীত ব্যবস্থাপক যিনি থাকছেন তিনি, এবং তার সঙ্গে যদি বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়, মানে যার আশীর্বাদ, যার সংস্পর্শ অসীমবাবু পেয়েছেন, তার সঙ্গে সেই গল্পগুলো তো শেয়ার আমরা করে নেব, তার উপস্থিতি, সেই সময় বিশেষ কোনো ঘটনা, বিশেষ কোনো মুহূর্ত, বিশেষ কোনো কথা যদি মনে পড়ে বলেন আমাদের। হ্যাঁ, বিশেষ কোনো কথা মানে একটা গান ছিল, ছন্দের গান। আচ্ছা। গুপি বাঘা ফিরে এলো, তো আমরা বাজাতে আরম্ভ করেছি। হঠাৎ উনি ভেতরে এলেন, বলে না 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 না, এটা বাজবে না। এখানে গল্প আছে যে তপেন এবং রবি ঘোষ এসে যেখানে গান ধরতে বলেছে, ওনার হাতে তখন ঢোল ছিল না। এইবার ওকে তখন বলে তুই ধর না, গান ধর, দেবী তো তুই, এইটাই তো ম্যাজিক। তখন উনি গান ধরলেন আর ঢোলটা বাজবে না। এই হলো গল্প। তখন সবাইকে বললেন উনি, সত্যি আমি আবার ঢোলটা রেখে দিলাম, ছন্দেই অনুপদা গাইছে, বেশ ভারী সুন্দর সিনেমা লাগছিল, আমি দেখেছিলাম। আপনি ঢোল রাখলেন, এখনো রাখা রয়েছে। আমরা যখন বক্তব্যের শেষের দিকে আসবো, আমরা কিন্তু আবার ঢোল দিয়ে, আমার কথা কম থাকবে, ঢোল দিয়েই, অর্থাৎ এই বাদ্যি দিয়েই কিন্তু আমাদের এই সাক্ষাৎকার শেষ করব। সত্যজিৎ রায়ের সঙ্গে যেমন আপনি কাজ করেছেন, এছাড়াও বহু পরিচালক, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী যাদের সংস্পর্শে আপনি এসেছেন বা এসে চলেছেন, তার মধ্যে বিশেষ কোনো মুহূর্ত, বিশেষ কোনো কথা যা আপনি কখনো ভুলতে পারেন না? যেমন ধরুন তপন সিনহার সঙ্গে আপনি কাজ করেছেন। তপন সিনহার সাথেও 4-5টা ছবিতে, সত্যিও 4-5টা ছবিতে করেছি, আগন্তুক, শাখা পোশাখা, এরকম আরও ছবি। তপন সিনহারও 5-6টা ছবিতে করেছি, আবার একটা হিন্দি ছবিতেও করেছি। তা এক একজন এক এক ধরনের ডিরেক্টর ছিলেন, এক এক ধরনের আদায় করে নিতেন। আমরা তো প্রফেশনাল মিউজিশিয়ান, আমি এ গ্রেড, ক্যালকাটা সিনে মিউজিশিয়ান হিসেবে আমি এ গ্রেড। তো আমি 50 বছর পূর্ণ হলো যখন, তখন আমার 200 ছবিতে বাজানো হয়ে গেছে। বাহ। এবার সবচেয়ে গর্বের ব্যাপার যে তপন সিংহ, সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, যতগুলো আর্ট ডিরেক্টর ছিলেন, গৌতম ঘোষের 5টা ছবিতে, গৌতম ঘোষের, তারপর নবেন্দু চ্যাটার্জি, সরিষিপ, সব আর্ট ফিল্ম যতগুলো, সব বাজাতে আরম্ভ করলাম। যখন সত্যজিৎ রায় ছবিতে বাজিয়েছি, সবাই আমাকে নিতে আরম্ভ করলো। এইটা আমার একটা আলাদা প্রাপ্য। তখন এক একজনের এক এক রকম ঢং, এক রকম আদায় করার ক্যাপাসিটি, ওনারা জানেন একে এই বলে হবে। তার মধ্যে হঠাৎ দেখি একদিন পয়লা বৈশাখ একটা সিনেমার গান হচ্ছে, আমি বাজালাম, তখন বলছে আচ্ছা এই ঠেকাটা তো খুব ভালো হচ্ছে, অসীম এই ঠেকাটাই থাকবে।
এই জায়গাটাই থাকবে। তখন আমি বাজালাম, বাজানোর পর সেই গানটা হঠাৎ দেখি চারিপাশে সুপারহিট করে গেছে। আমারও তো স্বাদ ছিল মনে, সরস্বতী গান কথা রাখবে জীবনে। বাবা কিশোর কুমার গিয়েছিল, লতা মঙ্গেশকর, আর এখানে সস্তায় ট্র্যাক হয়। প্রচুর এরকম ছবিতে আমরা বাজাবার স্কোপ। অসাধারণ। আমি ওনার সঙ্গে কথা বলছি, ওনার মুখের এক্সপ্রেশনটা ভিডিও নিশ্চয়ই ফুটে উঠছে, মানে সত্যি কাঁটা দেওয়ার মতো। এই শিল্পীদের সঙ্গে, বিশ্ববরেণ্য পরিচালক থেকে বিশ্ববরেণ্য শিল্পীদের সঙ্গে কিশোর কুমার, লতা মঙ্গেশকর এই নাম বললেই তো আমাদের শরীরে কাঁটা দেবে। আমি শেষ প্রশ্ন করব, তারপর অবশ্যই আবারও এই মিউজিক আপনার শিল্পীর শিল্পকর্ম দিয়েই, অর্থাৎ আবারও একটুখানি ঢোল শুনেই আমাদের সাক্ষাৎকার শেষ করব। শেষ প্রশ্ন, 50 বছর ধরে আপনি এই ধারাবাহিকতার সঙ্গে রয়েছেন, আপনার কাজের 50 বছর শেষের দিকে আরও নিশ্চয়ই এগোবেন। এখনকার প্রজন্ম এই শিল্পকে কতটা ধরে রাখার চেষ্টা করছে? সেটা তবলা হতে পারে, সেটা ঢোল হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আপনি পটু। এই প্রজন্ম চেষ্টা করছে, থাকছে? এই প্রজন্ম মানে এখনকার ছেলেপুলেদের দেখলাম, আমি এইভাবে বলে ফেললাম, আগে যেরকম সিরিয়াস ছিল সবাই, এখন মোটেই সিরিয়াস না গান বাজনার ব্যাপারে। তারা অন্যভাবে কীভাবে উপার্জন করবে, ইংলিশ মিডিয়ামে পড়বে, কিন্তু আমাদের যে নিজস্ব সঙ্গীত একটা সম্পদ, বিশেষ করে সেটাকে ধরে রেখে আরও কিছু উন্নতি করবে এবং নিজেরও অনেক উপকার হয়। সঙ্গীত নিয়ে থাকলে ব্রেনটা খুব ঠান্ডা থাকে এবং অন্য কাজ করতে সুবিধা হয়। তাহলে আপনার আক্ষেপ একটা ঝরে পড়ছে। আক্ষেপ ঝরে পড়লেও আমরা তো সুরের মূর্ছনায় ঝরে পড়বো। আরেকবার আমাদের কথা একেবারে শেষ, আলোচনা একেবারে শেষ এবং আপনার সুরমূর্ছনাতেই শেষ হবে। তার আগে আমি একটুখানি ধন্যবাদটা অবশ্যই করে দিয়ে দিই। খুব ভালো থাকবেন, খুব ভালো লাগলো। এবার অপেক্ষা করব দর্শকদের মতামত এবং দর্শকদের বক্তব্যের জন্য। আবারও প্লিজ। অসাধারণ।